ওয়েলকাম স্টুডেন্টস, আজ চলে এসেছি আবার এন্ট্রান্স প্রিপারেশনের ভিডিও নিয়ে। তো তোমাদের আগের দিন এন্ট্রান্স প্রিপারেশনের জন্য আমরা 11-এর একটা চ্যাপ্টার করিয়েছিলাম, সেটা হচ্ছে স্ট্রাকচার অফ অ্যাটম। আজকে 12-এর চ্যাপ্টার, কথাই ছিল সেটা। আজ যেটা করাবো সেটা হচ্ছে সলিউশন চ্যাপ্টার, দ্রবণ চ্যাপ্টার। টোটাল এটা একটা ফিজিক্যাল কেমিস্ট্রি চ্যাপ্টার, বুঝতেই পারছো, থিওরি ম্যাথ দুটোই আছে। তো এইখান থেকে ডাব্লিউবি জেই হোক, জেই মেন হোক, নিট হোক, জেনপাস হোক, যা এন্ট্রান্স আছে, মোটামুটি যে জায়গাগুলো থেকে কোশ্চেন পড়ে সেই রকম কয়েকটা কোশ্চেন অ্যান্সার নিয়ে আমি ভিডিওর মধ্যে পুরোটা দিয়েছি। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে বুঝে বুঝে জিনিসগুলো নোট করে নাও, একদম প্রথম থেকে, ঠিক আছে? দেখো, সলিউশন চ্যাপ্টারটা মেনলি এইচএস লেভেলে যা পড়েছো, এন্ট্রান্স লেভেলে কিন্তু ওই একই কনসেপ্টই, একটু কিন্তু ডেপথ নলেজ লাগবে, ঠিক আছে? যেমন হেনরিজ ল থেকে কেমন ধরনের কোশ্চেন পড়ে। দেখো, একটা কথা বলি, হেনরি সূত্র যেটা তোমরা জানো সবাই, যে পি সমান কেএইচ এক্স বা সি সমান কেএইচ পি, এটা তো জানো। এখানে সলিবিলিটি কোনটা, মোল ফ্র্যাকশনটা বা মোলারিটিটা? এটা তো প্রেশার অফ দ্য গ্যাস, আর এটা হেনরি কনস্ট্যান্ট। এখান থেকে ম্যাথও দিতে পারে। অ্যাকচুয়ালি হেনরিজ ল কিন্তু দুখানা। এখন এইটা দিয়ে ভাবলে একরকম হবে, এটা দিয়ে ভাবলে একরকম হবে। কেন বলো তো? যদি এটা সলিবিলিটি হয়, তাহলে ভাবো কেএইচ ইকুয়াল টু পি বাই এক্স হচ্ছে, আর এখানে কেএইচ ইকুয়াল টু সি বাই পি হচ্ছে। ভালো করে বোঝার চেষ্টা করো। প্রেসারটা বাদ দিলে এক্সটা যদি সলিবিলিটি হয়, এখানে সলিবিলিটির সঙ্গে কেএইচ দেখো ইনভার্সলি প্রপোর্শনাল, মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর এখানে কেএইচ এর সঙ্গে সলিবিলিটি দেখো সমানুপাতিক সম্পর্ক, মানে ডিরেক্টলি প্রপোর্শনাল। তাহলে তুমি কোনটা ভেবে তুমি কাজ করবে আগে বলো দেখি? দুটো সমীকরণই তো ঠিক, হ্যাঁ কি না? তাহলে তোমাকে যখন পরীক্ষায় কোশ্চেন দেবে, এই যে হেনরি কনস্ট্যান্টের ইউনিটটা লক্ষ্য করতে হবে। কিসে দিয়েছে? অ্যাটমসফিয়ারে। দেখো, একটা কথা বলি, কেএইচ এর ইউনিট এখানে কি হবে? প্রেসারের ইউনিট অ্যাটমসফিয়ার, মোল ফ্র্যাকশনের তো কোনো ইউনিট হয় না, তাহলে কেএইচ এর ইউনিট অ্যাটমসফিয়ার। এখানে ইউনিট কি হবে? মোল লিটার ইনভার্স, নিচে অ্যাটমসফিয়ার, মানে মোল লিটার ইনভার্স অ্যাটমসফিয়ার ইনভার্স। তাহলে যদি তোমার কেএইচ মোল লিটার ইনভার্স অ্যাটমসফিয়ার ইনভার্স দেয়, তাহলে তোমাকে বুঝতে হবে এই ফর্মুলা দিয়ে হয়েছে। আর যদি শুধু অ্যাটমসফিয়ার দেয়, সে অ্যাটমসফিয়ার মানে অ্যাটমসফিয়ার হতে পারে, বার হতে পারে, টর হতে পারে, যে কোনো প্রেসারের ইউনিট যদি পরীক্ষায় দেয়, তাহলে বুঝতে হবে আমাকে এই ফর্মুলা দিয়ে তোমাকে করতে দিয়েছে। এখন এইটা বুঝতে পারলে যে হেনরি কনস্ট্যান্টের সঙ্গে সলিবিলিটি তার মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক, মানে হেনরি কনস্ট্যান্ট যত বেশি হবে সলিবিলিটি তত কম হবে। সলিবিলিটি হেনরি কনস্ট্যান্ট, সলিবিলিটি যত বেশি হবে হেনরি কনস্ট্যান্ট তত কম হবে। এখানে সলিবিলিটি কোনটা সব থেকে বেশি? দেখো, 10⁻⁶, 10⁻⁷, 10⁻⁵, কোনটা সব থেকে বড়? 10⁻⁵টা বড়, মানে এইটা সব থেকে বড়। তাহলে এটার সাথে কোনটা ম্যাচ করবে? এখানে যেটা কম হবে। 10⁻3, 10⁻4, 10⁻4, 10⁻5, 10⁻3টা কম, তাহলে এটার সাথে এটা হবে। তিনের সাথে এ একমাত্র কোথায় দেখতে পাচ্ছি? দেখো, এখানে দেখতে পাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছি। এবারে আরেকটা ভাবো, এটা বড়র সাথে এটা কম, এবার এটা ছোটর সাথে এটা বেশি। এটা ছোট কোনটা? এটা ছোট হচ্ছে এইটা, হ্যাঁ কি না? আর এখানে বেশি কোনটা সব থেকে? এইটা। তার মানে 2-এর সাথে ডি, 2-এর সাথে ডি কোনটা আছে? এটা 2-এর সাথে ডি, 2-এর সাথে সি বলতে মানে এটা হবে। তার মানে অ্যান্সার হচ্ছে সি। বোঝা গেল ব্যাপারটা? তাহলে ভাবো, ইকুয়েশন গুলো একটা কেএইচ এর ইউনিট থেকে তোমাকে চিন্তা ভাবনা করতে হচ্ছে, ঠিক কি না? তো এটা হেনরিজ ল। এখান থেকে কিন্তু ছোটখাটো ম্যাথও থাকতে পারে, একদম ডাইরেক্ট ফর্মুলা দিয়ে ম্যাথ দিতে পারে। এটা মোলারিটি, এটা মোল ফ্র্যাকশন, এটা প্রেসার অফ দ্য গ্যাস, কেএইচ হেনরি কনস্ট্যান্ট। তো আইডিয়াল নন আইডিয়াল সলিউশন, এখান থেকে যে কোশ্চেন থাকবে দেখো, হুইচ সলিউশন শোজ নেগেটিভ ডেভিয়েশন ফ্রম রাউলস ল। রাউলস ল থেকে ঋণাত্মক বিচ্যুতি। দেখো, আইডিয়াল সলিউশন জানো, নন আইডিয়াল সলিউশন জানো। আইডিয়াল সলিউশনে সব অ্যাট্রাকশন সেম, নন আইডিয়ালে দুটো ভাগ, একটা পজিটিভ ডেভিয়েশন, একটা নেগেটিভ ডেভিয়েশন। পজিটিভ ডেভিয়েশনে কি? মেশালে অ্যাট্রাকশন কম হবে, আর নেগেটিভ ডেভিয়েশন মেশালে অ্যাট্রাকশন বেশি হবে। তাহলে মেশালে অ্যাট্রাকশন বেশি,
এই সলিউশনগুলোর মধ্যে কোনটা বুঝবে যে মেসাল অ্যাট্রাকশন বেশি? অনেক এক্সাম্পল মুখস্থ রাখে। তবে একটা কথা তোমাদের বলি, আগে প্রথম বুঝতে হবে নেগেটিভ ডেভিয়েশন হোক পজিটিভ ডেভিয়েশন হোক সেটা কিন্তু আইডিয়াল সলিউশন নয়। প্রথম আইডিয়াল সলিউশনটাকে কেটে বাদ দিয়ে দাও। আইডিয়াল সলিউশন কোনটা হবে? দেখবে সলিউশনের মধ্যে দুজনই প্রায় ভাই ভাই সম্পর্ক। দেখো এন হেক্সেন এন পেন হেপটেন, দেখো একই না, এন হেক্সেন এন হেপটেন, ক্লোরোবেনজিন ব্রোমোবেনজিন, একই ধরনের যারা হাইড্রোকার্বন, বেনজিন টলুইন, ঠিক আছে? এরা হচ্ছে আইডিয়াল সলিউশন, মানে এটা হবেই না, তো আইডিয়াল সলিউশনের মধ্যে পড়ছে। নন আইডিয়াল এরা। এবার এই যে নন আইডিয়ালের মধ্যে ভালো করে বুঝতে হবে একটা জিনিস, যে মেসালে অ্যাট্রাকশন বেশি বলেছি নিজেদের মধ্যে অ্যাট্রাকশনের থেকে। তার মানে এইটা তো হবেই না, কারণ এখানে ইথানল আছে। ইথানল যদি থাকে, অ্যালকোহলে ওএইচ গ্রুপ আছে, তাহলে অ্যালকোহলে যদি ওএইচ গ্রুপ থাকে তাহলে সেই অ্যালকোহলে নিজেদের মধ্যে অ্যাট্রাকশনটা তো বেশি কাজ করবে। মেসালে অ্যাট্রাকশন বেশি মানে কি? এর সাথে এর অ্যাট্রাকশনের কথা বলছি। তাহলে ইথানল নিজের মধ্যেই যদি অ্যাট্রাকশন বেশি কাজ করে, কেন অ্যাট্রাকশন বেশি কাজ করবে? ওএইচ এফএইচ বা এনএইচ বন্ড থাকা মানে সব থেকে পোলার বন্ড, ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস, ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস, মানে এর সাথে এর অ্যাট্রাকশন, এর সাথে মারাত্মক লেভেলে অ্যাট্রাকশন কাজ করছে। জলের মধ্যেও ওএইচ আছে, মানে জল থাকলে বা অ্যালকোহল থাকলে, তাহলে সেই অ্যালকোহলের মধ্যে বা জলের মধ্যে কি হচ্ছে না, নিজেদের মধ্যে অ্যাট্রাকশনটা বেশি কাজ করছে। তাহলে এটা হবে না অ্যান্সার। মেসালে অ্যাট্রাকশন বেশি কাজ করবে। তাহলে এখন পড়ে রয়েছে এইটা আর এইটা। দেখা যাক মেসালে অ্যাট্রাকশন কোথায় বেশি কাজ করে। মানে মেসালে অ্যাট্রাকশন বেশি কাজ করে মানে নিজেদের মধ্যে নয়, মানে এর সাথে এর। এটা অ্যাসিটোন, এটা বেনজিন। বেনজিনের ফর্মুলা লিখছি, ঠিক আছে? এগুলো সব এইচ আছে, অত দেখাচ্ছি না, ঠিক আছে? অ্যাসিটোন ক্লোরোফর্ম, অ্যাসিটোন ক্লোরোফর্ম, মেসালে অ্যাট্রাকশন। তো মেসালে অ্যাট্রাকশন মানে এর সাথে এর অ্যাট্রাকশন, এই তো এর সাথে এইচ, এখানেও তো এর সাথে এইচ, মানে এখানে ওটা ডেল্টা মাইনাস এইচটা ডেল্টা প্লাস, এখানে ওটা ডেল্টা মাইনাস এইচটা ডেল্টা প্লাস। তাহলে দুটো অ্যান্সার হবে, বুঝতে হবে। এর ও এর সাথে কার্বন আছে, এখানে ও এর সাথে কার্বন, এখানে এইচ এর সাথে কার্বন আছে, এখানে এইচ এর সাথে কার্বন, তার সাথে ক্লোরিন আছে, কিন্তু এর সাথে দেখো কার্বন আছে। ক্লোরিন থাকলে ক্লোরিন জানো ইলেকট্রন টেনে নেয়। ইলেকট্রন যত টেনে নেবে, যত ইলেকট্রন টানবে এর মাথায় প্লাস তত বেশি হবে, আর যত প্লাস হবে এই মাইনাস সাথে অ্যাট্রাকশন তত বেশি হবে। এখানে কিন্তু সবই কার্বন হাইড্রোজেন বলে অতটা বেশি ডেল্টা প্লাস নয়, ওই জন্য এই অ্যাট্রাকশন হলেও এর মতো অতটা অ্যাট্রাকশন কাজ করবে না। তাহলে মেসালে অ্যাট্রাকশন সব থেকে বেশি কাজ করছে কোথায়? ক্লোরোফর্ম, অ্যাসিটোন। ওই জন্য অ্যান্সার হবে এইটা। এইটা তার মানে বাদ চলে গেল। পরীক্ষার সময় দুটো কিন্তু খুব কাছাকাছি থাকবে, যেটা অ্যান্সার করা খুব টাফ। বুঝা গেল আমি কি বললাম? এইটা তো তুমি বুঝতে পেরেছো। এবার একটা কথা বলি, কিছু কিছু তোমাকে জিনিস জানতে হবে। যেমন জলে অ্যাসিড দাও, জলে বেস দাও, অ্যাসিডে বেস দাও, সেখানে কিন্তু মেসালে অ্যাট্রাকশন বেশি হবে। কেন বলো তো? যে কোনো জলের মধ্যে যে কোনো অ্যাসিড যদি তুমি দাও, তুমি ভাববে জল জল অ্যাট্রাকশন তো বেশি, কিন্তু না। জলে অ্যাসিড দিলে অ্যাসিডটা তো ভেঙে যাচ্ছে আয়নে, এইচ প্লাস সিএল মাইনাস, তখন এই এইচ প্লাস এই জলটাকে ধরে কি তৈরি করে? এইচ সিও প্লাস সিএল মাইনাস। তখন এই প্লাস মাইনাসের অ্যাট্রাকশনটা সব থেকে বেশি কাজ করে, তখন কিন্তু আবার মেসাল অ্যাট্রাকশন বেশি কাজ করে। এমনি এখানে যেটা বললাম, অ্যালকোহলের মধ্যে ওএইচ গ্রুপ আছে বলে নিজেদের মধ্যে অ্যাট্রাকশন বেশি কাজ করছে। তাহলে এখানে তো জলের মধ্যেও তুমি তো তাহলে বলবে যে স্যার তাহলে জলের মধ্যে ওইচ আছে মানে নিজেদের মধ্যে অ্যাট্রাকশন বেশি কাজ করবে, কিন্তু না, এখানে কিন্তু নিজেদের মধ্যে অ্যাট্রাকশন বেশি কাজ করবে না। যেখানে জলেতে এমন কিছু দিলে যেটা আয়নে ভেঙে যাচ্ছে প্লাস মাইনাসে, সেখানে কিন্তু আবার মেসালে অ্যাট্রাকশন। জলে নাইট্রিক অ্যাসিড দাও, জলে হাইড্রোক্লোরিক অ্যাসিড দাও, জলে যে কোনো ক্ষার দাও, ক্ষারে অ্যাসিড দাও, মানে পিরিডিনে HCl দাও, অ্যাসিড ক্ষার রিয়াকশন, সেখানে কি হচ্ছে বলতো? প্লাস মাইনাসে ভেঙে গেলে কিন্তু মেসালে অ্যাট্রাকশন বেশি হবে। এখানে বলেছিলাম নেগেটিভ ডেভিয়েশন মানে কি, মেসালে নেগেটিভ ডেভিয়েশন মানে কি? নেগেটিভ ডেভিয়েশন মানে ঋণাত্মক বিচ্যুতি। ঋণাত্মক বিচ্যুতি মানে কি? ঋণাত্মক বিচ্যুতি মানে হচ্ছে ভেপারটা যে হবে সেই ভেপারটা কম হবে, মানে অ্যাট্রাকশনটা বেশি কাজ করবে। বোঝা গেল কি ব্যাপারটা? তো নিজেদের মধ্যে যদি অ্যাট্রাকশন বেশি কাজ করে, ইথানলে তো নিজেদের মধ্যে অ্যাট্রাকশনটা বেশি কাজ করছে, তাহলে সেখানে কিন্তু অ্যান্সারটা হবে না। এইটাই যদি এইটা হতো জল অ্যাসিড বা জল নাইট্রিক অ্যাসিড, তখন এটা, এখানে যেহেতু এইটা অ্যান্সার দেওয়া আছে তাহলে সেটা এটাই তো অ্যান্সার হবে। বুঝে গেল ব্যাপারটা?
তার মানে তোমাকে সেই রকম বুঝে করতে হবে। দেখো তোমরা পরীক্ষায় কিন্তু এক্সাম্পল অনেকে মুখস্থ করে নেয়, কিন্তু সেটা বড় কথা নয়। এইটা সবসময় মাথায় রাখতে হবে যে মেশালে অ্যাট্রাকশন যদি বেশি হয় নেগেটিভ ডেভিয়েশন, আর নিজেদের মধ্যে অ্যাট্রাকশন বেশি মানে পজিটিভ ডেভিয়েশন। তাহলে নিজেদের মধ্যে অ্যাট্রাকশন বেশি এখানে কোনটা কাজ করলো, এটা তার মানে পজিটিভ ডেভিয়েশনের অ্যান্সার হবে। ঠিক আছে, এটাও আছে কিন্তু এটা বেশি পারফেক্ট না, স্বাভাবিকভাবে বুঝতে পারছি ইথানলের অ্যালকোহলের ওইচ গ্রুপ আছে বলে। যাই হোক, হুইচ ইজ নট কারেক্ট ফর পজিটিভ ডেভিয়েশন ফ্রম রাউটস ল। কোনটা পজিটিভ ডেভিয়েশন? পজিটিভ ডেভিয়েশন মানে সবসময় মনে রাখবে সবই গ্রেটার দ্যান হবে, সব গ্রেটার দ্যান হবে। এটা তার মানে অ্যান্সার হয়ে গেল, লেস দ্যানটা হবে না। আর একটা কথা বলে নিই, পজিটিভ ডেভিয়েশন মানে মিনিমাম বয়েলিং অ্যাজিওট্রোপ, আর নেগেটিভ ডেভিয়েশন মানে ম্যাক্সিমাম বয়েলিং অ্যাজিওট্রোপ, উল্টোটা হয়। তার মানে এটাও কারেক্ট। হ্যাঁ, কোনটা বলেছে নয়, হুইচ ইজ নট, তার মানে এটা অ্যান্সার। ঠিক আছে কিনা? আচ্ছা, কোয়ালিটেটিভ প্রপার্টিজ থেকে কিছু কোশ্চেন। হুইচ উইল এক্সিবিট দ্য লার্জেস্ট ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন অফ 1 মোলার সলিউশন অফ এটা? কোয়ালিটেটিভ প্রপার্টি চারটি আছে, কি কি? এটা হচ্ছে তোমার হচ্ছে ভেপার প্রেসার, কি বলে, স্পেসিফিক ভেপার প্রেসার ডিপ্রেশন, মানে ভেপার প্রেসার কতটা কমে যাচ্ছে, এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, পাই মিন্স অসমোটিক প্রেসার, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার। রিলেটিভ কথাটা কেন হচ্ছে, নিচে P0 আছে বলে। রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার মানে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, স্ফুটনাঙ্কের উন্নয়ন মানে হচ্ছে এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট, হিমাঙ্কের অবনমন মানে হচ্ছে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, পাই অবিশ্রবণ চাপ মানে অসমোটিক প্রেসার। এরা সবাই হচ্ছে তোমার কি কোয়ালিটেটিভ প্রপার্টিস, মানে পার্টিকেল নাম্বার বাড়লে এগুলোর ভ্যালু বাড়বে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, দেখো পার্টিকেল নাম্বার বাড়লে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার বাড়বে, কিন্তু ভেপার প্রেসার কমবে। পার্টিকেল নাম্বার বাড়লে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট বাড়ে, কিন্তু শুধু ফ্রিজিং পয়েন্টটা কমবে। একমাত্র এইটাই এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট পার্টিকেল নাম্বার বাড়লেও বাড়ে, আবার পার্টিকেল নাম্বার বাড়লে শুধু বয়েলিং পয়েন্টও বাড়ে, কারণ এটা এলিভেশন হচ্ছে, বেড়ে যাচ্ছে। আর এগুলো তো তোমার রিলেটিভ লোয়ারিং, কমে যাচ্ছে, ডিপ্রেশন মানে কমে যাওয়া। যেগুলো কমে যাওয়া আছে সেইটাতে কি হচ্ছে বলতো, পার্টিকেল নাম্বার বাড়লে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট বাড়ে, কিন্তু শুধু ফ্রিজিং পয়েন্ট আবার কমে যায়। এটা কিন্তু বুঝতে হবে। এটা তো অসমোটিক প্রেসার শুধু পাই। ধরো এই কোশ্চেনটা যা দিয়েছে, ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন মানে ΔTF কোনটার বেশি? স্বাভাবিক পার্টিকেল নাম্বার যেখানে বেশি। পার্টিকেল নাম্বার কোথায় বেশি বলো? দেখো গ্লুকোজ তো আয়নে ভাঙেই না, এটা ভেঙে কটা পার্টিকেল তৈরি করবে? দুটো কে, একটা সালফেট, তিনটে পার্টিকেল। এটা ভেঙে দুটো অ্যালুমিনিয়াম, তিনটে সালফেট, পাঁচটা পার্টিকেল। একটা কে, একটা Cl ভেঙে গিয়ে দুটো পার্টিকেল। কোনটা পার্টিকেল নাম্বার বেশি? তাহলে এটার ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে এটা। বলেছে দেখো ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট বলেছে বলে এটা অ্যান্সার। যদি শুধু ডিপ্রেশন কথাটা না বলে শুধু ফ্রিজিং পয়েন্ট যদি দিত, তাহলে অ্যান্সার কিন্তু এটা হতো, পার্টিকেল নাম্বার সব থেকে কম, কোনো কণা ভাঙবে না, তাহলে এটা অ্যান্সার হতো। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এই জিনিসগুলো কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে একটু। নেক্সট দেখো, 10 গ্রাম গ্লুকোজ ইন্টু 50 ml ওয়াটার, 10 গ্রাম ইউরিয়া ইন্টু 50 ml ওয়াটার, 10 গ্রাম সুক্রোজ ইন্টু 50 ml ওয়াটার, P1 P2 P3, P গুলো হচ্ছে অসমোটিক প্রেসার। কোনটা ঠিক? দেখো অসমোটিক প্রেসার মানে নিচে বললাম পাই, মানে পার্টিকেল নাম্বার বাড়লে পায়ের ভ্যালু বাড়বে, ঠিক? তো পার্টিকেল নাম্বার কোনটায় বেশি? মনে হচ্ছে যেন সব কটাই সমান। না, এটা তো গ্রামে দিয়েছে, মোল নাম্বার কাউন্ট করতে হবে। মোল নাম্বার মানে কি? মাস বাই মলিকিউলার ওয়েট। মাস তো সবার সেম, তাহলে মলিকুলার ওয়েট যত বেশি হবে মোল নাম্বার তত কম হবে। মলিকুলার ওয়েট কার সব থেকে বেশি? সুক্রোজের তো অনেক বেশি, তাহলে এর মোল নাম্বার সব থেকে কম। ঠিক আছে, তার মানে এর অসমোটিক প্রেসার সব থেকে কম হবে, তাহলে P3টা সব থেকে কম হবে। গ্লুকোজের 180, ইউরিয়া 60, তাহলে এর সব থেকে বেশি হবে, তাহলে P2 P1 P3, তাহলে অ্যান্সার হবে এইটা। বোঝা গেল ব্যাপারটা? তো এইভাবে কোয়েশ্চেন করতে হবে। দেখো একটু আলাদা টেকনিকে, মানে একটু অন্যভাবে ভাবতে হচ্ছে কিনা, একই পড়া ভাবাটা আলাদা আলাদা। স্লোপ এত বলে দিয়েছে ফর পাই ভার্সেস সি গ্রাফ, স্ট্রেট লাইন, অবশ্যই স্ট্রেট লাইন হবে কারণ পাই ইকুয়াল টু CRT ফর্মুলা। তো গ্রাফ করছো পাই ভার্সেস সি, তো পাইটা ওয়াই, সিটা এক্স, তাহলে এটা এম, সিটা হচ্ছে 0। তাহলে স্লোপ মানে কি?
এমটা স্লোপ আর টিটা হচ্ছে স্লোপ। স্লোপের ভ্যালু বলে দিয়েছে কত, 25.73। এটা বারে যা হয় অ্যাটমসফিয়ারও সেম হয়। হ্যাঁ, 1 অ্যাটমসফিয়ার মানে 1 বার, কাছাকাছি। তো যাই হোক, আর এর ভ্যালু সবাই জানো, 0.082 লিটার অ্যাটমসফিয়ারেও যা, লিটার বারেও তাই, একই ব্যাপার। টেম্পারেচার বের করতে বলেছে 25.73 বের করবে। এটা যদি নিচে আসে, মোটামুটি বুঝতে পারছো তো, 3×24 300 সামথিং হবে, মানে 310 এরকম একটা হবে, কেলভিনে বেরোচ্ছে। কিন্তু এটা অ্যান্সার হবে না, ডিগ্রি সিতে দেওয়া আছে তো, মানে 273 মাইনাস করতে হবে। করলে দেখো 37 আসছে, 37 ডিগ্রি সি অ্যান্সার হবে। বোঝা গেল ব্যাপারটা? এইভাবে তোমাকে অ্যান্সার করতে হচ্ছে। নেক্সট, 8 গ্রাম নন ভোলাটাইল সলিউট ইজ ডিজলভড ইন 114 গ্রাম অফ অকটেন। দেখো এবার একটু ম্যাথে আসছি, তার আগে একটা কথা বলে নি। ভেপার প্রেসার, তার যে ম্যাথ জানো এইটা, এটা হচ্ছে ভোলাটাইল সলভেন্টের মধ্যে নন ভোলাটাইল সলিউট হলে। আর এই ফর্মুলাগুলো, এই ফর্মুলা, এটা দুটোই ভোলাটাইল হলে এই ফর্মুলা, হ্যাঁ কি না? তাহলে ভাবো নন ভোলাটাইল মানে এই ফর্মুলা ইউজ করবো সবসময়। অনেকে ভাবে স্যার আমরা তো জানি এই ফর্মুলা, এটা ইউজ করবো না। আরে এটা মানি, এটাকে অপারেশন করলে এটা আসবে, সবসময় এটা দিয়েই অঙ্ক করবো। যাই হোক, কি বলছে, P0 মাইনাস P বাই P0 ইকুয়াল টু x2। x2 মানে কি, n2 বাই n1 প্লাস n2। n2 মানে কি, W2 বাই M2। মোল নাম্বার মানে মাস বাই মলিকুলার ওয়েট, মাস বাই মলিকুলার ওয়েট। 1 গুলো সলভেন্ট, 2 গুলো সলিউট, তাই তো ধরি, মানে 1 গুলো দ্রাবক, 2টা দ্রাব ধরি। তাহলে দ্রাবর ভর, সলিউটের মাস কত বলেছে, 8। সলিউটের মোলার মাসই বের করতে বলেছে, ফেলে রাখবো। W1 দ্রাবকের ভর কত, 114। মলিকুলার ওয়েট বলে দেয়নি, অক্টেন বলে দিয়েছে। অক্ট মানে কটা, 8টা কার্বন, 1 2 3 4 5 6 7 8। প্রত্যেকটাতে হাইড্রোজেন বসাও, CH3 CH2 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 CH3। তাহলে কার্বন 8টা হলো, হাইড্রোজেন 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, H 18। তাহলে কার্বনের 12 ইন্টু 8 আর হাইড্রোজেনের 1 ইন্টু 18 কত হবে, 96 আর 18 114। তাহলে মলিকুলার ওয়েট 114। তাহলে 8/m2। এটা কি বসাবে, বলছে ভেপার প্রেসার 20% কমে যাচ্ছে, রিডিউসেস হয়েছে। 20% ভেপার প্রেসার কমে যাওয়া মানে, তাহলে P0 যদি 100 হয়, তাহলে Pটা হবে 80/100। তাহলে কত হবে, 20/100 মানে 0.2। তাহলে ক্যালকুলেশন করো। এটা এখন মুছছি, এই ইকুয়েশনটা তো লাগছে না এই মুহূর্তে। তাহলে দেখো 0.2 ইকুয়াল টু, আচ্ছা এইটাকে আমি একটা কাজ করছি, উল্টে দিচ্ছি। 1/0.2 সমান, এটা উল্টে দিলে কি হবে, 1 প্লাস 8/m2/8/m2, হ্যাঁ কি না? তাহলে 1/0.2 ইকুয়াল টু m2/8 প্লাস 1। তাহলে এইটা এইবারে আনলাম, মানে m2/8 ইকুয়াল টু 1/0.2 মাইনাস 1। তাহলে এটা কত হবে, নিচে 0.2, 1 মাইনাস 0.2, তাহলে 0.8/0.2। তাহলে 8টা গুণ করে দাও, এটা তো 4 4 8 32, তাহলে অ্যান্সার 32 হয়ে গেল। ঠিক আছে, এইভাবে কোশ্চেনের অ্যান্সার গুলো করতে হচ্ছে। নেক্সট কোশ্চেন যেটা দেওয়া হয়েছে ভালো করে দেখো, ভেপার প্রেসার অফ ইথানল ইজ 40 mmHg, মিথানল ইজ মিক্সড উইথ ইট। মিথানলটা ইথানলের সঙ্গে মেশানো হয়েছে। ইথানল কি মনে হচ্ছে, দুটোই তো ভোলাটাইল, হ্যাঁ কি না? তাহলে ভোলাটাইল মানে তোমাকে কোন ফর্মুলা ইউজ করতে হবে, P1 ইকুয়াল টু P10x1, P2 ইকুয়াল টু P20x2, P ইকুয়াল টু P10x1 প্লাস P20x2। দেখো এটা সলিউশনের মধ্যে সলভেন্টের ভেপার প্রেসার, এটা সলিউশনের মধ্যে সলিউটের ভেপার প্রেসার,
এটা টোটাল মিক্সচারের ভেপার প্রেসার। আর জিরোগুলো তো সব পিওর সলভেন্ট বা পিওর সলিউটের ভেপার প্রেসার, 2 গুলো সলিউট 1 গুলো সলভেন্ট, হ্যাঁ কি না? আচ্ছা, ভেপার প্রেসার অফ ইথানল, আমি দেখো এখানে অঙ্ক করার সময় তুমি কোনটাকে সলিউট ধরবে কোনটাকে সলভেন্ট ধরবে তোমার ইচ্ছা, কোনো অসুবিধা, 2 ধরে করতে পারো 1 ধরে করতে পারো। ইথানলের ভেপার প্রেসার বলে দিয়েছে 40, 1 ধরে করো 2 ধরে করো যা ইচ্ছা, 1 ধরেই যদি করি, শুধু ভাববে P1 জিরো বসাবো না P1 বসাবো। শুধু ইথানলের ভেপার প্রেসার মানে কি, পিওর তো, P1 জিরো মানে কত, 40। এবার মিথানল মিক্স করেছে, মোল ফ্র্যাকশন অফ ইথানল, ও ইথানলেরই মোল ফ্র্যাকশন বলেছে, তাহলে ইথানলটা যদি 1 ধরে থাকো তাহলে এর মোল ফ্র্যাকশনটা 1 ধরবে, x1টা কত বলেছে 0.8 হলো। ভেপার প্রেসার অফ ইথানল ইন সলিউশন, আচ্ছা আবার ইথানলের ভেপার প্রেসার বলেছে, এটা সলিউশনের মধ্যে, তার মানে P1 বের করতে হবে। তাহলে ফর্মুলা কি, এই তো ফর্মুলা, তাহলে P1 ইকুয়াল টু কি হবে, P1 0 x1, এটা গুণ করে দাও, 4 32 অ্যান্সার, ঠিক আছে? এইভাবে অ্যান্সার করছে। 0.3 gram urea is dissolved in 50 gram water. Boiling point of solution, দেখো boiling point দিয়ে কোশ্চেন দিয়েছে মানে বুঝতেই পারছো, ফর্মুলা del TB equal to KB into M, হ্যাঁ কি না? তাহলে KB বলে দিয়েছে কত, 0.5, মোলালিটি বের করব, কি করে বের করব, 50 গ্রাম ওয়াটারের মধ্যে বলেছে কত গ্রাম সলিউট, 0.3 গ্রাম, তাহলে 1000 গ্রামের মধ্যে কত থাকবে, 0.3 by 50 into 1000 গ্রাম। মোলালিটির ডেফিনেশন কি, 1000 গ্রাম সলভেন্টের মধ্যে কত মোল সলিউট, এটা গ্রাম বেরিয়েছে, গ্রামকে মোল করবো কি করে, তার মলিকুলার ওয়েট দিয়ে ভাগ করব, কারণ W বাই M হচ্ছে মোল নাম্বার। তাহলে মলিকুলার ওয়েট কত, এটা তো সলিউট, সলিউটটা কে, সলিউট ইউরিয়া, ইউরিয়ার মলিকুলার ওয়েট 60। তাহলে ক্যালকুলেশন করো, 2 শূন্য 2 শূন্য কেটে গেল, ঠিক আছে? নিচে 30, ওপরেও 30 নাকি, না ওপরে 0.3 নিচে 30, তাহলে 0.1 হবে, তাহলে 0.1, হ্যাঁ কি না? তো যাই হোক, 0.1 যদি হয় তো তাহলে 0.1 এখানে ক্যালকুলেশনে, আচ্ছা এখানে ক্যালকুলেশন একটু ভুল হচ্ছে না, দেখো এখানে দেখি, এটা গ্রাম হলো, এটাকে আমি মোল করছি, 1000 50 60, ঠিক আছে? ও আচ্ছা 5 আর 30, তার সঙ্গে আবার 2 শূন্য আসছে, আর এখানে 1000 ইন্টু 0.3, এখানে 3 শূন্য এখানে 3 শূন্য কেটে গেল, এবার ঠিক আছে 0.1। তো যাই হোক, এবারে কথা হচ্ছে যে এই যে 0.1 ক্যালকুলেশন এলো, এটা কি বেরোলো, মোলালিটি, এটা বসিয়ে দিলে তাহলে এটা কত হবে, 0.052, ঠিক কি না? তাহলে এটা ডেল টিবি পেলে, কিন্তু ডেল টিবি তোমায় বলেনি এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট বের করতে বলেনি, তোমায় কি বের করতে বলেছে, বয়েলিং পয়েন্ট অফ সলিউশন। এলিভেশন মানে কি, কার রেসপেক্টে কার এলিভেশন হচ্ছে, সলভেন্ট থেকে সলিউশনের এলিভেশন হচ্ছে। তাহলে এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট মানে কি, এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট মানে সলিউশনের বয়েলিং পয়েন্ট মাইনাস সলভেন্টের বয়েলিং পয়েন্ট, তো সেটাই তার মানে 0.052। সলিউশনের বয়েলিং পয়েন্টটা বেশি কার থেকে, সলভেন্টের থেকে, সলভেন্ট থেকে সলিউশনের বেশি, তার মানে সলিউশন মাইনাস সলভেন্ট সেটাই হচ্ছে 0.052। এবার সলভেন্ট মানে এখানে কি, ওয়াটার, ওয়াটারের বয়েলিং পয়েন্ট আমরা কত জানি, 100 ডিগ্রি সি, 100 ডিগ্রি সি মানে কি, 100 ডিগ্রি সি মানে কেলভিনে করলে 273 কেলভিন, তাহলে এখানে 273 বসাও, তাহলে টি সলিউশন 273 এদিকে নিয়ে চলে আসো, তাহলে আচ্ছা 100 ডিগ্রি সি মানে 273 না, ভুল বলছি, 100 ডিগ্রি সি মানে 100 প্লাস 273 মানে কত হবে, 373 কেলভিন, তাহলে 373 এখানে বসাও, এটা এদিকে নিয়ে চলে এলে কত হবে, 373.052, অ্যান্সার হচ্ছে এইটা। নেক্সট কোশ্চেন 0. দেখো এইখানটা একটা কথা বলে দেওয়ার, এটা হেডিংটা করা হয়নি, অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি, এতক্ষণ কলিগেটিভ প্রপার্টি হচ্ছে। দেখো একটা কথা বলি, তোমরা ফর্মুলা যে পড়ছো P0 মাইনাস P বাই P0 ইকুয়াল টু x2, অ্যাবনর্মাল কলিগেটিভের প্রপার্টির ক্ষেত্রে সূত্র হবে IX2, ডেল টিবি ইকুয়াল টু যে তোমরা ফর্মুলা পেয়েছো KB ইন্টু M, অ্যাবনর্মালের ক্ষেত্রে হবে ডেল টিবি ইকুয়াল টু I ইন্টু KB ইন্টু M। হঠাৎ করে আইটা কেন অ্যাডিশন হচ্ছে, একটা কথা তোমাদের বলে রাখি, এগুলো যা কিছু সব নন ভোলাটাইল তো অবশ্যই সলিউট, তার সাথে সলিউট মানে দ্রাবটা মানে বিয়োজনও হবে না সংযোজনও হবে না, মানে অ্যাসোসিয়েশনও হবে না ডিসোসিয়েশনও হবে না, মানে কণা ভাঙবে না জুড়বে না, তাদের ক্ষেত্রে এতক্ষণ এই ফর্মুলা হচ্ছিল। যদি কণা ভাঙে বা জোড়ে, মানে ইলেকট্রোলাইট বা অ্যাসোসিয়েট
মলিকিউলের ক্ষেত্রে তোমাকে আই বসিয়ে অঙ্ক করতে হবে, ঠিক আছে? তো দেখো, যেমন তোমাকে কোশ্চেনই বলে দেওয়া 20% আয়নাইজড, মানে ভাঙছে, তার মানে তোমার যতই এখানে লোয়ারিং অফ ফ্রিজিং পয়েন্ট দিয়ে প্রশ্ন থাকুক, মানে তুমি ডাইরেক্ট ∆Tf = Kf × m ফেলতে পারবে না, তার সঙ্গে আই বসাতে হবে, ঠিক আছে? এবার দেখো ∆Tf কত বলে দিয়ে, ∆Tf তোমাকে বের করতে দিয়েছে, Kf তো বলে দিয়েছে কত 1.86, মোলার ডাইরেক্ট বলে দিয়েছে 0.5, আইটা বের করতে হবে, আইটা বলেও দিতে পারো, বেরও করতে পারো। দেখো আলফা = I-1/n-1, এটা বিয়োজনের ক্ষেত্রে, আয়নাইজেশনের ক্ষেত্রে। আর অ্যাসোসিয়েশন জুড়ে গেলে, এটা কণা ভাঙলে এর ক্ষেত্রে, আর কণা জুড়লে ফর্মুলা হচ্ছে I-1/1/n-1। এখানে কোনটা কি বলে দিই শুনে নাও। n মানে পার্টিকেল নাম্বার, এই যে hx ভেঙে কটা পার্টিকেল করবে, একটা h প্লাস x মাইনাস, দুটো পার্টিকেল করছে, মানে n এর ভ্যালু 2। আর আলফাটা হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন, যেটাই বলছে 20%, মানে 20% বসাতে হবে আলফার জায়গায়, মানে 20/100, I-1, n হচ্ছে পার্টিকেল নাম্বার 2, 2 - 1, তাহলে 0.2 I-1, তাহলে I = 1.2, এখানে 1.2 বসিয়ে কাজ করছো, কত হবে? ধরো 1.86 এর 0.5 মানে ধরো 0.9 এর মতো, এবার 0.9 মানে মোটামুটি 9-12, সেইভাবে ক্যালকুলেশন করলে কত হচ্ছে 1.12 কাছাকাছি আসবে, এটা আসবে, তাই না? তো যাই হোক, এইভাবে ক্যালকুলেশনটা করছো। কিন্তু একটা কথা মনে রাখো, যদি পরীক্ষা অ্যাসোসিয়েশন দেয়, ডিসোসিয়েশন যেমন এন এর ভ্যালুটা তুমি এখানে দুটো পার্টিকেল বলে, তাই তোমার যদি দিত বেরিয়াম ক্লোরাইড, কটা পার্টিকেল হতো, একটা বেরিয়াম, দুটো ক্লোরিন, মানে 3টে পার্টিকেল, তাহলে এন এর ভ্যালু 3 বসাতে। জুড়ে গেলে অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে সবসময় এন এর ভ্যালুটা কি হবে, 2 হবে, জুড়লে সবসময় এন এর ভ্যালু 2ই হয়, এটা মাথায় রাখবে। আর এক্সট্রা যত পার্সেন্ট বলবে সেটা বসাতে হবে, আয়ের মান তো সেখান থেকে বের করবে। একটা জিনিস খেয়াল করো, লাস্ট অঙ্ক এটাই আসছে, দ্য ভ্যান্ট অফ ফ্যাক্টর অফ ডাইলুট অ্যাকুয়াস সলিউশন অফ স্ট্রং ইলেকট্রোলাইট। এখানে পার্টিকেল নাম্বার কত, একটা বেরিয়াম, দুটো H, মানে 3টে পার্টিকেল, মানে n এর ভ্যালু 3। তাহলে I এর ফর্মুলা কি হবে, আলফা = I-1/n-1, তাহলে n এর ভ্যালু 3, 3 - 1/I-1। I এর ভ্যালু কি করে বের করবো, আইটাই তো ভ্যান্ট অফ ফ্যাক্টর, আলফা তো বলে দেয়নি, ডিসোসিয়েশন, এই যে স্ট্রং বলে দিয়েছে, মানে ধরে নিতে হবে 100%। দেখো I এর ভ্যালুটাও 3 বেরোবে, যখন n এর ভ্যালু আর I এর ভ্যালু কমন সেম হবে বলো তো, যখন আলফাটা 100% হবে। যখন দেখবে আলফা বলে দেয়নি, মানে বুঝে নিতে হবে এনটাই I, কারণ সেটা ভেবে নিতে হবে স্ট্রং ইলেকট্রোলাইট, তাহলে I এর ভ্যালু যা, n এর ভ্যালু সেম, তাহলে এখানে 3 অ্যান্সার হবে। বোঝা গেল ব্যাপারটা? দেখো মোটামুটি সব ফর্মুলা দিয়ে, সব রকম জায়গা দিয়ে করে দেওয়া হয়ে গেছে। এই রকম টাইপের কোশ্চেন কিন্তু আসবে এন্ট্রান্সে, ঠিক আছে? ভালো করে প্র্যাকটিসটা করো। আমি কিছুটা দিন একটু স্লো হয়ে গেছিলাম এন্ট্রান্সের ব্যাপারে, আমি কিন্তু এবারে অ্যাক্টিভ হয়ে গেছি। তোমরা শুধু ফলো করো, তোমরা অবশ্যই চ্যানেলে থাকো, আর যদি কিছু কমেন্ট করো আমি সেই মতো ভিডিও আনবো। এবারে আমি একটু বেশি বেশি করে এন্ট্রান্সের জন্য, এন্ট্রান্সের সময়টাও অনেকটা কম, তো তার মধ্যে আমি বেশিরভাগ এন্ট্রান্স রিলেটেডই আমি কোশ্চেন, যতটা মানে লেন্দি বলবো না, মানে যত বেশি চ্যাপ্টার যতটা আনা যায় আর কি, ঠিক আছে? 11-12 মিক্সিং করে করে যতটা ম্যাক্সিমাম ইনফরমেশান দিতে পারি এই বিষয়ে, সেই নিয়ে আমি অবশ্যই ভিডিও আনবো। পরের চ্যাপ্টার যেটা আনবো অবশ্যই চ্যানেলে থেকো। আজ ক্লাসে শেষ করলাম, ওকে, বাই।